লুইস তত্ত্ব অনুসারে আমরা কোন যৌগগুলোকে বা আয়নগুলোকে লুইস অ্যাসিড বলবো এবং কোন যৌগ বা অণু বা আয়নগুলোকে আমরা লুইস ক্ষারক বলবো সেটা নিয়ে আলোচনা করব। আসলে এটা একদম মৌলিক একটা তত্ত্ব। বিজ্ঞানী জি.এন. লুইস 1923 সালে এই তত্ত্বটা আবিষ্কার করছিলেন। বিজ্ঞানী লুইস তার তত্ত্বে বলেছিলেন যে সমস্ত অণু বা আয়ন অন্য কোনো অণু বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন অর্থাৎ যুগল ইলেকট্রন গ্রহণ করতে পারে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, তারা অ্যাসিড। আর যে সমস্ত অণু বা আয়ন অন্য কোনো অণু বা আয়নকে ইলেকট্রন যুগল দান করতে পারে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে, তারা ক্ষারক। আর এই কারণে এই ধরনের অ্যাসিড এবং ক্ষারকগুলোকে আমরা বিজ্ঞানীর নামের সম্মানার্থে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারক হিসেবে চিনে থাকি। আসলে এটা একটা মৌলিক তত্ত্ব কেন বলা হচ্ছে, আমাদের এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে আর্হেনিয়াসের মতবাদ এবং বার্নস্টেড লাউরি মতবাদ তথা পোটনীয় মতবাদ দ্বারা কোন অণুটি বা যৌগটি অ্যাসিড বা কোন অণু বা আয়নটি ক্ষারক সেগুলো অনেক সময় ব্যাখ্যা দেওয়া যায় না, তাদেরকে বলা যায় না এটা অ্যাসিড বা ক্ষারক কিনা। সেখানে এই লুইস মতবাদ দ্বারা সেগুলোকে আমরা ব্যাখ্যা দিতে পারি। যেমন আমি প্রথমত লুইস অ্যাসিড নিয়ে আলোচনা করছি। দেখো, কিছু কিছু অণু আছে, হ্যাঁ, যাদের কেন্দ্রীয় পরমাণু, আমরা একটা অণুর কেন্দ্রীয় পরমাণু তো চিনি। তো এই কেন্দ্রীয় পরমাণুর যদি এমন হয় যে তার অষ্টক সংকোচন আছে, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়নি, বন্ধন গঠন করে অণু গঠন করে ফেললেও কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়নি তথা অষ্টক সংকোচন আছে, অষ্টক পূর্ণ অপেক্ষা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন কম আছে। যেমন আমি এখানে একটু খেয়াল করো, বন্ধনটা দিয়েই দেখাই। ব্রোনের আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবা। তা ব্রোন 3টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, মনে করো 3টা ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে বোরন ট্রাইক্লোরাইড অণু গঠন করছে সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে। এর ফলে দেখো ব্রোনের যোজিত স্তরে 6টা ইলেকট্রন আসছে। এখন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণুই থাকে। তা এখানে কেন্দ্রীয় পরমাণু ব্রোনের দেখো যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন হলো, এখন 3 দুগুণে 6টা, অর্থাৎ অষ্টক পূর্ণ হতে 2টা ইলেকট্রন কম আছে। এই ক্ষেত্রেও কিন্তু দেখো তার অষ্টক পূর্ণ অপেক্ষা 2টা ইলেকট্রন কম আছে। এইভাবে ব্রোন ট্রাইক্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হিসেবে সে অষ্টক সংকোচন, মানে অষ্টক থেকে কম হওয়া, 8টা ইলেকট্রন থেকে কম হওয়াকে বলা হয় অষ্টক সংকোচন, 8টা ইলেকট্রন থেকে বেশি হওয়াকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এরকম যদি হয় তাহলে এই ব্রোন ট্রাইক্লোরাইড একটি লুইস অ্যাসিড হবে। কেন? কারণ সে অষ্টক পূর্ণতার জন্য কারোর কাছ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ওকে, এক জোড়া ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করতে চাইবে বা গ্রহণ করবে, সেহেতু আমরা বলতে পারি ব্রোন ট্রাইক্লোরাইড একটি লুইস অ্যাসিড। ঠিক তেমনি ব্রোন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এরকম কেন্দ্রীয় পরমাণুতে, যে সমস্ত অণুর কেন্দ্রীয় পরমাণুতে মানে অষ্টক সংকোচন আছে, অষ্টক পূর্ণ অপেক্ষা ইলেকট্রন কম আছে, সেই অণুগুলো বা সেই যৌগগুলো লুইস অ্যাসিড হয়। এছাড়াও দেখো এখানে আরও কিছু অণু আছে যাদের কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল ফাঁকা থাকে। যেমন একটু খেয়াল করো, এই ফসফরাস ট্রাইক্লোরাইডে স্বভাবতই ফসফরাস ট্রাইক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু আছে এখানে ফসফরাস, এটা তোমরা জানো, কারণ এখানে ক্লোরিন অপেক্ষা ফসফরাসের যোজনই বেশি। ওকে, আমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করি,
1s2 2s2 2p6 3s2 3p3 এই তো। আপাত দৃষ্টিতে মনে আছে তো ডি অরবিটাল নাই, হ্যাঁ আছে, তৃতীয় শক্তি স্তরে তো 3টে অরবিটাল আছে 3s 3p 3d। ইলেকট্রন আর নাই বিধায় ডি অরবিটাল লেখা হয়েছিল না, কিন্তু ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল আছে, অস্তিত্ব আছে। তাহলে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই, তার মানে ফসফরাসের পুরো ডি অরবিটালটাই ফাঁকা পড়ে আছে। ঠিক তেমনি ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের যে খেয়াল করো, ওয়ান এস টু 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d6। তার মানে এর ডি অরবিটাল কি সম্পূর্ণরূপে পূর্ণ নাই আয়রনের, ঠিক আছে। তো এরকম অবস্থা যদি হয় যে ডি অরবিটাল যদি ফাঁকা পড়ে থাকে বা ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ নাই, এই ধরনের কেন্দ্রীয় পরমাণুযুক্ত অণুগুলোও কিন্তু কি করে, দেখো সালফারের ক্ষেত্রে থেকে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এখানে সালফার, এখানে 1s2 2s2 16 2p6 3s2 3p4, তার মানে 3d অরবিটাল কিন্তু আছে কিন্তু কোনো ইলেকট্রন দেয়া নেই। এই ধরনের যে অর্থাৎ ডি অরবিটাল ফাঁকা পড়ে থাকা অথবা ডি অরবিটাল অসম্পূর্ণ থাকা, অর্থাৎ অবস্থান্তর মৌল যদি হয়ে থাকে কেন্দ্রীয় পরমাণু হিসেবে অবস্থান্তর মৌল, অথবা এই ধরনের কোনো অধাতব মৌল যাদের ডি অরবিটালটা ফাঁকা পড়ে আছে অথবা অসম্পূর্ণ হয়ে আছে, সেই ধরনের কেন্দ্রীয় পরমাণুযুক্ত যৌগগুলোও কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, কারণ ওই সমস্ত ফাঁকা অরবিটালে ইলেকট্রন জোড় প্রবেশ করাইতে পারে, ঠিক আছে, যে কারণে তারাও লুইস অ্যাসিড হয়। সোজা কথা, লুইস অ্যাসিড তারাই হবে যে সমস্ত অণু বা আয়ন কমপক্ষে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মূলত এগুলো হয়ে থাকে। আমি দেখাবো একবারে যখন লুইস অ্যাসিড লুইস ক্ষার দুইটা আলোচনা করব তখন কিভাবে সেভাবে সন্নিবেশ বন্ধন গঠন হচ্ছে দেখাবো। দেখো লুইস ক্ষারক কি বলা হয়েছে, যে সমস্ত অণু বা আয়ন অন্য কাউকে একজোড়া ইলেকট্রন দান করতে পারে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে, সেভাবে তারা লুইস ক্ষারক হিসেবে পরিচিত হয়। এরা কিভাবে অন্য কাউকে একজোড়া ইলেকট্রন সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে দান করতে পারে তার জন্য একটু লক্ষ্য করো। এদের ক্ষেত্রেও দেখবা কেন্দ্রীয় পরমাণুতে কমপক্ষে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। দেখো আমি প্রথমে অ্যামোনিয়া দেখে দেখাই। অ্যামোনিয়ার যদি তুমি বন্ধনটা দেখো ভালো করে বুঝতে পারবে। এখানে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে যা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, অবন্ধনজোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, যে কারণে এরা অন্য কারোর সাথে সহজে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। পানির অণু খেয়াল করো, পানির অণু কীভাবে গঠিত হয়েছিল? পানির অণুতে আমরা সবাই জানি যে অক্সিজেনের যৌথ স্তরে 6টা ইলেকট্রন থাকে, যার 2টা ইলেকট্রন, এই যে এই 2টা ইলেকট্রন 2টা হাইড্রোজেনের সাথে শেয়ার করছিল, 2টা হাইড্রোজেনের প্রত্যেকটার একটা ইলেকট্রনের সাথে শেয়ার করছিল, ফলে হাইড্রোজেনের আগে ছিল 6টা ইলেকট্রন, পরে অষ্টক পূর্ণ হয়েছিল। যেভাবে হোক এই পানির অণুতে দেখো 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে যারা কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, মানে লোন পেয়ার অবস্থায় আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে আছে। এভাবে অ্যালকোহলে দেখো মিথানলের যদি আমি গাঠনিক সংখ্যাটা এইভাবে দেখাই, এই ক্ষেত্রে অক্সিজেন দেখো 2টা ইলেকট্রন শেয়ার করছে, আরও 2 জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। এখানে দেখো অ্যামিন যৌগ একটা লিখছি, এটা একটা অ্যামিন যৌগ, তুমি জৈব যৌগে শিখতে পারবা এটা। অ্যামিন যৌগতেও এখানে নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই ধরনের মুক্তজোড় ইলেকট্রন আছে কেন্দ্রীয় পরমাণুতে, সে সমস্ত কেন্দ্রীয় পরমাণুযুক্ত পশম অণুগুলো লুইস ক্ষারক হয়, কারণ তারা এই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে কাউকে।
ওকে। আর যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে বা ইলেকট্রন প্রোভাইড করতে পারে কাউকে, তারা তো লুইস ক্ষারকী। এবার দেখো এখানে কিছু অ্যানায়ন আছে, এই আয়নগুলো তো দেখো ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। কীভাবে একটু লক্ষ্য করো, দেখো আমি হাইড্রক্সিল আয়নের কথাই বলি। পানির অণুতে তো আমরা এরকম থাকে জানি। আমি পানির অণুটাকে আমি এইভাবে দেখাই, গাঠনিক সংকেত দিয়ে দেখাই। তো যদি পানি থেকে যদি একটা প্রোটন চলে যায়, অর্থাৎ এই যে এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করছিল সমযোজী বন্ধনের জন্য, এখন হাইড্রোজেন যদি হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যায়, এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যাবে, প্রোটন রূপে বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই দুইটা ইলেকট্রন তখন অক্সিজেনের হয়ে যাবে। ফলে এখান থেকে আমরা এটা পেতে পারি, OH অক্সিজেনের আগে থেকে দুইটা ইলেকট্রন ছিল মুক্তজোড়, দুই জোড়া মুক্তজোড় ছিল, আরও এখানে এক জোড়া পেল। তাহলে অক্সিজেনের এখানে ইলেকট্রন বেড়ে গেছে, আগে হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছিল, এখন পুরো ইলেকট্রনটাই অক্সিজেন পেয়ে গেছে, হাইড্রোজেন ইলেকট্রনটা। তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ দেওয়া হয়। এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এখানে দেখো 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এরকম হাইড্রক্সিল আয়ন, ক্লোরাইড আয়নের ক্ষেত্রেও ঠিক তাই। এটা মনে করো ক্লোরাইড আয়নটা আসছে মনে করো HCl থেকে। তার মধ্যে জানি ক্লোরিন পরমাণুতে অনুগঠনের পরও 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এখন যদি এখান থেকে এই প্রোটনটা চলে যায়, তাহলে পরে এই দুইটা ইলেকট্রনই তখন ক্লোরিনের হয়ে গেল। তখন ক্লোরিনের কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেল ক্লোরাইড আয়নে। এখনও কিন্তু ক্লোরাইড আয়নে দেখো তোমার 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। সায়ানাইড আয়ন এটা মনে করো HCN, সাইনিক অ্যাসিড থেকে আসছিল। তাহলে এখানে কার্বনের তো এরকম গাঠনিক সংকেত ছিল। কার্বনের তো যদি 4 তোমরা জানো, 4টা সমযোজী বন্ধনে 4টা হাত থাকবে, 3টা নাইট্রোজেনের সাথে, একটা হাইড্রোজেনের সাথে। এখন এই ইলেকট্রন হাইড্রোজেনটা যদি প্রোটন রূপে চলে যায়, ইলেকট্রনটা ছেড়ে চলে যায়, হাইড্রোজেন তার নিজের ইলেকট্রনটা ছেড়ে চলে যায়, তখন এই বাড়তি ইলেকট্রনটা কার্বনের হয়ে গেল। তখন এর আয়ন উপরে একটা ইলেকট্রন যেহেতু সে অতিরিক্ত পেয়ে গেছে, সায়ানাইড আয়ন। তার ফলে এখানে কার্বনের দেখো 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এইভাবে মুক্তজোড় ইলেকট্রন আছে প্রশম অণু বা অ্যানায়ন সমূহ, যারা লুইস ক্ষারক রূপে আচরণ করতে পারে, কারণ তারা এই মুক্তজোড় ইলেকট্রন অন্য কাউকে প্রোভাইড করতে পারে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। তা আমরা দেখি যে কিভাবে কতগুলো প্রশম অণু এবং প্রশম ক্যাটায়ন লুইস অ্যাসিড রূপে আচরণ করে, এবং প্রশম অণু এবং প্রশম অ্যানায়ন লুইস ক্ষারক রূপে আচরণ করে। তাদের মধ্যে একটা বিক্রিয়া দেখে আমরা এটা নিশ্চিত হই। হ্যাঁ, তো দেখা যাক আমরা একটা বিক্রিয়া দেখি। এখানে দেখো এই বিক্রিয়াটিতে পানির সাথে বিক্রিয়া আছে হাইড্রোজেন আয়নের বা প্রোটনের। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্যাটায়ন, এর কোনো ইলেকট্রনই নেই হাইড্রোজেন আয়নের, এর ইলেকট্রন দরকার। আর এই পানির অণুতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে সে মুক্তজোড় ইলেকট্রন একে প্রোভাইড করতে পারে। কিভাবে প্রোভাইড করে আমরা একটু দেখি। পানির অণুতে তো দেখতে পাচ্ছ কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন আছে। তা এই হাইড্রোজেন আয়নে যেহেতু কোনো ইলেকট্রনই নাই, সুতরাং এই হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন দান করতে পারে। কিভাবে দান করতে পারে একটু খেয়াল করো। এর কাছে যদি হাইড্রোজেন আয়ন আসে এভাবে, হাইড্রোজেনের যদি স্থায়িত্ব অর্জন করতে হয় হাইড্রোজেন আয়নের বা প্রোটনের, তাহলে 2টা ইলেকট্রন দরকার। তাহলে দ্বিত্ব পূরণ হওয়ার মাধ্যমে সেই স্থায়িত্ব অর্জন করবে। আর সেই ক্ষেত্রে কি হবে, এই অক্সিজেন একা এই 2টা ইলেকট্রন এই হাইড্রোজেন আয়নের সাথে শেয়ার করবে। এটাকে আমরা জানি সন্নিবেশ বন্ধন। তোমরা সবাই জানো যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি একই পরমাণু, একটা পরমাণু সে যদি একাই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে শেয়ার করে, অর্থাৎ একাই 2টা ইলেকট্রন শেয়ার করবে। আমরা তো জানি একটা সমযোজী বন্ধন গঠনের জন্য 2টা ইলেকট্রন দরকার শেয়ারিংয়ে, উভয় পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে, এটা আমরা জানি সাধারণ সমযোজী বন্ধনে। কিন্তু যদি এমন হয় যে একটা পরমাণু একাই 2টা ইলেকট্রন শেয়ার করছে, অন্যজন শেয়ার করছে না, কোনো ইলেকট্রনই তার নাই বা শেয়ার করছেই না, সেই ক্ষেত্রে সেখানে যে সমযোজী বন্ধনটা গঠিত হয়, সেই সমযোজী বন্ধনের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখানে অক্সিজেন একাই 2টা ইলেকট্রন শেয়ার করবে, যেহেতু এর কোনো ইলেকট্রন ছিল না শেয়ার করার মতো। ঠিক আছে, তো এর ফলে কি হবে দেখো, এর ফলে এরকম আয়ন হবে। তাহলে
H2O মানে পানিতে দুইটা হাইড্রোজেন ছিল, এখন আরেকটা হাইড্রোজেন চলে আসলো, এর ফলে H3O হলো। এখন একটা জিনিস খেয়াল করো, এই মুক্ত ইলেকট্রনটা রয়ে গেছে আছে, কিন্তু এখানে যেহেতু আগে একারই দুইটা ছিল এই দুইটা ইলেকট্রন, এখন হাইড্রোজেন আয়নের সাথে শেয়ার করার কারণে একটু হলেও তো ঘাটতি সৃষ্টি হয়েছে। ফলে প্রতিটা সমযোজী বন্ধনের জন্য যে শেয়ার করে তার একটু ইলেকট্রনের ঘাটতি হয়, আর একটা সমযোজী সন্নিবেশ বন্ধন গঠনের জন্য একটা ফ্ল্যাট চার্জ হবে, কারণ এখানে দুইটা ইলেকট্রন একাই দুইটার ছিল, কিন্তু এখন হাইড্রোজেন আয়নের সাথে একটা শেয়ার করার কারণে এখানে ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক অর্ধেক ভাগাভাগি হয়ে গেছে। এরকম চিন্তা করবো, মনে হচ্ছে না যে দুইটা ইলেকট্রনই ত্যাগ করে দিচ্ছে, আসলে ত্যাগ হচ্ছে না, এখানে এখানে ইলেকট্রন প্রোভাইড শেয়ার করছে, ত্যাগ হয়ে যাচ্ছে না একেবারে। ফলে ইলেকট্রন দুইটা একেবারে যদি ত্যাগ হয়ে যেত তাহলে এখানে 2+ আয়ন হতো, কিন্তু যেহেতু এখানে শেয়ার হচ্ছে এবং একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, ভাগাভাগি করে নিচ্ছে দুইটা ইলেকট্রন, ফলে একটা প্লাস চার্জ হবে, একটা ইলেকট্রন চলে গেছে এরকম মনে হচ্ছে। যদি কথার কথা এরকম হতো, এদের মধ্যে যদি এরকম সমযোজী বন্ধন গঠন হতো, উভয় পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করতো, তখন এর মনে হচ্ছে একটা রয়ে গেছে আর একটা এরকে দিয়ে দিয়েছে এরকম ভাব, তাহলে একটা দিয়ে দিয়েছে ভাব মনে হচ্ছে এরকম, সেজন্য একটা প্লাস চার্জ। যাই হোক, এইভাবে সন্নিবেশ বন্ধন গঠন হয়। সন্নিবেশ বন্ধনের জন্য আমরা জানি এরকম তীর চিহ্ন দিতে হয়, যার দিকে ইলেকট্রন প্রোভাইড হয় বা শেয়ার হয় এরকম তীর চিহ্ন দিতে হয়। তো এই হাইড্রোনিয়াম আয়ন গঠন করছে, এটার নাম আছে হাইড্রোনিয়াম আয়ন, তোমরা সবাই জানো। তো এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন প্রোভাইড করছে, ইলেকট্রন দান করছে, সুতরাং বা ইলেকট্রন প্রোভাইড বা শেয়ার করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করছে, সুতরাং এ হচ্ছে লুইস ক্ষারক। আর এ যেহেতু সেই ইলেকট্রন দুইটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে গ্রহণ করছে, সুতরাং এটা লুইস অ্যাসিড। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি ক্ষারক, কিন্তু কোন ক্ষারক? লুইস ক্ষারক। লুইস মতবাদ অনুসারে তার নাম অনুসারে বলবো, এটা হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, আর একটা বিক্রিয়া দেখো, মনে করো এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে আমরা জানি নাইট্রোজেন পরমাণু মুক্ত যে ইলেকট্রন আছে কেন্দ্রীয় পরমাণুতে, আর এটা মনে করো ব্রোন ট্রাইক্লোরাইড। আমরা জানি এখানে অষ্টক সংকোচন অবস্থায় আছে ব্রোনের, আর এখানে নাইট্রোজেনের কি মুক্তজ ইলেকট্রন আছে। যেহেতু অষ্টক সংকোচন আছে, অষ্টক পূর্ণ অপেক্ষা দুইটা ইলেকট্রন ঘাটতি আছে এখানে, সুতরাং আর এর যেহেতু দুইটা ইলেকট্রন অবন্ধন জোড় অবস্থায় আছে, মুক্ত জোড় অবস্থায় আছে, সুতরাং এ কী করতে পারে, এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে দিতে পারে। কীভাবে সন্নিবেশ বন্ধনটা গঠন হয় দেখো, নাইট্রোজেন, আমি একটু এটাকে এভাবে ঘুরায় লিখি, এতে কোনো সমস্যা নাই, এই, আর ব্রোন ট্রাইক্লোরাইডকে আমরা এভাবে লিখি, এই দেখো। তাহলে যেহেতু এর একজোড়া মুক্তজ ইলেকট্রন আছে আর এর যদি অষ্টক সংকোচন আছে, অষ্টক পূর্ণ অপেক্ষা দুইটা ইলেকট্রন ঘাটতি আছে, ফলে এই দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করতে পারবে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। একাই দুইটা ইলেকট্রন শেয়ার করলো, এর ফলে NH3BCl3 এভাবে লিখতে পারো। যেহেতু একা একটা শেয়ার করছে, এখানে একটা চার্জ প্লাস চার্জ দিয়ে নিতে পারো। একটা সন্নিবেশ বন্ধন গঠনের জন্য যে ইলেকট্রন প্রোভাইড করে বা শেয়ার করে তার একটা প্লাস চার্জ হয়, এটা একটু মনে রেখো। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে যেহেতু এই ইলেকট্রন প্রোভাইড করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি লুইস ক্ষারক, আর যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে কেন্দ্রীয় পরমাণু, সুতরাং এটা লুইস অ্যাসিড। এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেগুলো দেখো, এখানে কিন্তু প্রোটনীয় মতবাদে কিন্তু এদেরকে লুইস অ্যাসিড ক্ষারক চেনানো যাবে না, কারণ প্রোটনীয় মতবাদ অনুসারে অ্যামোনিয়া তো প্রোটন গ্রহণ করে আমরা জানি, আর তাহলে এর তো প্রোটন ত্যাগ করে, এর তো প্রোটন নাই, এর তো হাইড্রোজেন নাই যে প্রোটন ত্যাগ করবে। এর যেহেতু হাইড্রোজেন নাই, প্রোটন ত্যাগ করতে পারবে না, এও প্রোটন গ্রহণ করতে পারবে না, আবার এও প্রোটন ত্যাগ করতে পারবে না। যদি প্রোটন ত্যাগ করেও, এর তো প্রোটন গ্রহণ করার কোনো ইচ্ছা নাই, প্রোটন গ্রহণ করতে পারবে না, সুতরাং প্রোটনীয় মতবাদ অনুসারে এদের কিন্তু অ্যাসিড ক্ষারক চেনানো যাবে না। আবার আর্নিয়াসের মতবাদ অনুসারেও কিন্তু এদেরকে অ্যাসিড ক্ষারক চেনানো যাবে না। এরা জলীয় দ্রবণে এরা কখনো হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারছে না দুজনে একত্রে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে অ্যাসিড মানে যে যৌগগুলোকে ব্রোনেস্টেল-লাউরি মতবাদ এবং আয়নেসের মতবাদ দিয়ে অ্যাসিড ক্ষারক রূপে চেনা যায় না, সেগুলোকে কিন্তু আমরা লুইস মতবাদ দিয়ে চিনতে পারি। কিভাবে? এই ইলেকট্রনীয় তত্ত্বের উপর ভিত্তি করে, ইলেকট্রন জোড় দান করা, ইলেকট্রন জোড় গ্রহণ করা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। এভাবে আমরা লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার চিনতে পারি।
আগের ক্লাস দুটাতে আর্হেনিয়াসের মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছিল, বর্নেস্টন-লাউরি মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকের ক্লাসে লুইস মতবাদ আলোচনা করা হলো। এই তিনটা মতবাদ দিয়ে আমরা সকল রাসায়নিক যৌগগুলোকে, কোনগুলোকে আমরা অ্যাসিড এবং ক্ষারক রূপে চিনতে চাই তা কিন্তু খুব সহজেই আমরা এখন চিনতে পারবো। এই তিনটা ক্লাস ঠিকমতো যদি তোমরা দেখো, আশা করি তোমরা লুইস অ্যাসিড, লুইস ক্ষারক, বর্নেস্টন-লাউরি মতবাদ অনুসারে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক, তারপরে আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কোনগুলো অ্যাসিড ক্ষারক চিনাইতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে অনেক যৌগ আছে যেগুলোকে তিনটা মতবাদ দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি, তারা অ্যাসিড এবং ক্ষারক। আর কিছু কিছু যৌগের ক্ষেত্রে সব মতবাদ দিয়ে সবগুলোকে ব্যাখ্যা করা যায় না। এটাই হচ্ছে আসল রহস্য। এটা ঘাবড়ানোর কিছু নাই, আমরা এক এক যুক্তিতে একটাকে চিনিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে।